আমডাঙ্গা বিধানসভার 70% ওপরে মানুষ চাষবাসের সাথে যুক্ত। তাহলে আমডাঙ্গাতে একটা কোল্ড স্টোর আছে? তাহলে আমাদের আইনসভার সদস্য আমডাঙ্গার বিধায়ককে গিয়ে কি বলা দরকার বিধানসভার মধ্যে, যে আমডাঙ্গার চাষিরা উৎপাদিত ফসলের সঠিক দাম পায় না, ফলে তারা তাদের ফসল তুলে বেশি দিন রাখতে পারে না, তাদের বিক্রি করে দিতে হয়। মধ্যিখানে দালালরা সেই সুযোগটা কাজে লাগিয়ে অল্প দামে কৃষকদের কাছ থেকে মালটা কিনে নেয়, বেশি দামে বিক্রি করে। কিন্তু স্বামীনাথন কমিশনের যে সুপারিশ অনুযায়ী কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না। যদি আমডাঙ্গাতে একটি মাল্টিপারপাস কোল্ড স্টোর থাকে, হিমঘর থাকে, তাহলে কৃষকরা দেখছে উৎপাদিত ফসলের দাম আমি পাচ্ছি না, দরকার নেই তোমাকে দাম দিতে হবে না, আমি আমার ফসল নিয়ে গিয়ে আমি কোল্ড স্টোরে রেখে দিলাম, যখন দাম পাবো আস্তে আস্তে ছাড়বো। তাহলে মধ্যিখানে কৃষকরাও যে তার আর্থিকভাবে দুর্বল হচ্ছে, তাহলে বাঁচত তো নাকি ভাই? এটা হয়েছে কি? তাহলে আমডাঙ্গার বিধায়কের কাজ কি? আইনসভার মধ্যে গিয়ে যেখানে আইন তৈরি হয় সেখানে বলিষ্ঠ কণ্ঠে বলা, আমাকে যারা ভোট দিয়ে নির্বাচন করে বিধায়ক বানানোর জন্য মাস গেলে 1,21,000 টাকা যাদের জন্য আমি পাচ্ছি, তাদের দুরবস্থা হচ্ছে, তারা উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছে না। কখনো গাজর উৎপাদিত হলেও গাজরের সঠিক দাম পাচ্ছে না, যা ফসলি উৎপাদন করি সঠিক দাম পাচ্ছে না, তাদের জন্য যাতে দাম পায়, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী যাতে দাম পায় তার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে আমডাঙ্গার কৃষকদের স্বার্থে, আমডাঙ্গার চাষিদের স্বার্থে আমডাঙ্গায় একটা মাল্টিপারপাস কোল্ড স্টোর তৈরি করতে হবে। এই দাবিটা তার করার ছিল না? দরকার ছিল তো। তা না করে বাইরে বেরিয়ে কি বলছে, নওশাদ সিদ্দিকীর সাথে কি এআই এর ছবি দিয়ে দিয়েছে। নওশাদ সিদ্দিকীর অত খারাপ সময় আসেনি, এআই এর ছবি বসিয়ে কারো কাছে জুড়ে দেবো। নওশাদ সিদ্দিকী চাইলে এখান থেকে দিল্লি পর্যন্ত যার পাশে বসতে চাইবো সেই আমাকে জায়গা দিয়ে দেবে, আপনাদের আশীর্বাদে। আগামী দিনে যদি আপনারা এই বিশ্বজিৎ দ্বারা যদি আপনারা আমাদেরকে আগামী দিনে যদি এই বাংলা পরিচালনার দায়িত্ব তুলে দেন, আপনাদের এখানে বোধহয় এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই জেলার মানুষকে কলকাতার পিজি হসপিটালে, কলকাতার আরজি করে, কলকাতার এনআরএসে, কলকাতার স্টার সরকারি হসপিটালে যেতে লাগবে না। এই উত্তর 24 পরগনাতেই পিজি তৈরি হবে, এনআরএস তৈরি হবে, আরজি তৈরি হবে, কলকাতার স্টার হোটেল জেলাতে জেলাতে তৈরি হবে। দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার আপনারা দেখুন কি করবেন। কারণ হচ্ছে এবছরে হেলথ বাজেট কত জানেন পশ্চিমবাংলা সরকারের? কত বলেন তো? 25,000 কোটি টাকা। ক টাকা বললাম? হ্যাঁ, 25,000 কোটি টাকা। যদি 10 টাকার নোট দিয়ে দেওয়া হয় মানে সারা জীবন লাগবে গণনা করতে। কি গো, 25,000 কোটি টাকা যদি 10 টাকার নোট দিয়ে বলে গোন তুই, ও সারা জীবন পার হয়ে যাবে না? তাহলে আপনি এত টাকা বাজেট আর আপনি হসপিটালে গেলে ওষুধ পান? এই বলবেন ভাই, পেলে বলবেন। হসপিটালে গেলে নিয়মিত ডক্টর পান? তাহলে তার টাকাটা কোথায় যাচ্ছে? এই 25,000 কোটি টাকাটা কোথা থেকে আসলো? মমতা ব্যানার্জি ছাপিয়ে দিচ্ছে। আমি আবার এই 25,000 কোটি টাকাটা দিচ্ছি, যে সকালবেলা মাঠে গিয়ে বিকালে মাঠে আসে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, সেও কিন্তু এই 25,000 কোটি টাকায় তারও 25 পয়সা হলেও আছে, অর্থাৎ এটা ট্যাক্সের টাকা। মাথায় থাকবে তো নাকি? তাহলে আমাদের লাভটা কি হচ্ছে? তাহলে আমাদেরকে আগামী দিনে কি করতে হবে? শুধু পরিবর্তন করলে হবে না, কিচ্ছু লাভ হবে না শুধু পরিবর্তন করে। চোর তাড়িয়ে ডাকাত আনা হবে, জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি, একটা কনসেপ্ট এখনো বাস্তবায়ন হয়নি। যদি আপনারা আমাদের সুযোগ দেন, দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, রাইট টু রিকল বলে একটা কনসেপ্ট আছে, যদিও এরা এখানে প্রাধান্য দেয়নি। রাইট টু রিকলটা কি জানেন? আপনি তো একবার ভোট দিয়ে জিতিয়ে দিলেন, 4.5 বছর তাকে জ্বলতে হয় না অনেক ক্ষেত্রে? রাইট টু রিকল বলছে 50%-এর ওপরে যদি ভোটাররা চায় যে এই জনপ্রতিনিধিকে আমি আর পছন্দ করছি না, তাহলে তাকে সেখান থেকে পদত্যাগ করতে হবে, নতুন করে ভোট করতে হবে। এই সিস্টেমটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো, এই সিস্টেমটা আমরা আনবো। অসুবিধা হবে কারো? মানে আপনারা একবার ভোট নিল, এই অর্জুন সিং তৃণমূলের হয়ে ভোট নিল, কিছুদিন পরে বিজেপিতে ঝাঁপ মেরে দিল, বা পার্থ ভৌমিক সাহেব তৃণমূলের হয়ে বিজেপির হয়ে ভোট নিল, কিছুদিন পরে অন্য দলে ঝাঁপ মেরে দিল। আপনার ভোটকে অসম্মান করা হচ্ছে একদিকে, তার জন্য আপনার সদস্যপদ বাতিলের মামলা হয়। সে মামলা আর কচ্ছপের গতি এক, কচ্ছপের দৌড়ানোর গতি আর ওই মামলার গতি এক, যদিও ওই বিষয়ে যাচ্ছি না। কিন্তু তার মধ্যে একটা কনসেপ্ট আছে, এটা বাস্তবায়ন করেনি। এই কনসেপ্টটা কেন বাস্তবায়ন করেনি বলুন তো? কারা করেনি? ফাঁকিবাজরা করেনি।
আর আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পশ্চিমবাংলায় সংস্কার তো হবেই। সংস্কারের মধ্যে অন্যতম একটা সংস্কার থাকবে কি, আপনার পঞ্চায়েতের মেম্বার থেকে আপনার আইনসভার সদস্য পর্যন্ত যে আপনারা রাইট টু রিকলের সুযোগ পাবেন। আপনার পঞ্চায়েতের মেম্বার, আপনার সমিতির মেম্বার, আপনার জেলা পরিষদের মেম্বার, আপনার আইনসভার সদস্য আপনার ভোট নিয়েছে, আপনার সাথে দ্বিচারিতা করেছে, আপনাকে সময় দিচ্ছে না, আপনার অভিযোগ শুনছে না, আপনার সে ভোট নেওয়ার পরে আপনাদেরকে আর পাত্তা দিচ্ছে না, ভোটারদের পাশে থাকছে না। তখন যদি চায় আর তার নির্বাচনী ক্ষেত্রের 50% ভোটার যদি চায় যে এই প্রতিনিধিকে আমরা চাই না, এই ব্যর্থ প্রতিনিধিকে আমরা চাই না, এর পরিবর্তে এখানে নতুন করে ভোট হোক, ভোট হয়ে আবার কাউকে আমরা প্রতিনিধি হিসাবে বেছে নেব, সেই জায়গাটাও আমরা আপনাদের সামনে তুলে দেব, যাকে রাইট টু রিকল বলা হয়। অসুবিধা হবে কারো? আমার তো অসুবিধা হবে না, কারণ আমাকে ভোটে জিতিয়েছে। আমি যদি না কাজ করতে পারি তাহলে আমি থাকা কি দরকার? কেন আইএসএফকে ভয় পাই জানেন? বলে সবার প্রোগ্রাম করতে দেবো, বিজেপি প্রোগ্রাম কোনো সমস্যা নেই, অমুক কোনো সমস্যা নেই, আইএসএফের না প্রোগ্রাম হয়। কেন? আইএসএফ বাঘ ভাল্লুক নাকি? বলে আইএসএফ ধর্ম না লাগিয়ে দেয়, ধর্ম দিয়ে রাজনীতি করে। আমি এখন আধ ঘন্টা বক্তব্য দিচ্ছি তো নাকি? হ্যাঁ, একটা ধর্মের কথা আমি বলেছি, রাজনীতিতে মিশিয়ে দিচ্ছি, বলতে পারবেন আমি কি কি বলেছি? সংবিধান, জনগণ, ডেমোক্রেসি, দেশ, সিস্টেম, এইটা নিয়ে চর্চা করছি। তো এই চর্চাতে ওদের সহ্য হয় না। কথাই আছে কি জানেন? অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না। বুঝতে পারছেন? তাই বন্ধুগণ, আমি আবার ফিরে আসি আমার বক্তব্যতে। তাহলে আমাদের কি হতে হবে? সজাগ সতর্ক থাকতে হবে, সিস্টেমকে পরিবর্তন করতে হবে। সিস্টেমকে পরিবর্তন না করতে পারলে কোনো লাভ হবে না। আপনি স্বপ্ন দেখছেন আপনি ধর্মীয় মুসলমান, 10টা মুসলমান বিধায়ককে পাঠাবো, আপনার লাভ হয়ে যাবে। এই তত্ত্বে অন্তত অন্য কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি বিশ্বাস করি না। কারণ পশ্চিমবাংলার বিধানসভাতে 43টি মুসলিম ধর্মীয় না তার ধর্মীয় পরিচয় হিসাবে 43টি বিধায়ক আছে, কারো মুখে শুনলাম না হিজাব নিয়ে সমস্যা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। ওবিসি নিয়ে মুসলমানরা যে দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, বৈষম্যের মধ্যে আছে, ওটাকে বন্ধ করতে হবে। কারো মুখে শুনলাম না রমজান মাস আসলে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। সেখানে একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী একমাত্রই প্রতিবাদ করছে। তা 43টা লাভ কী হবে? পশ্চিমবাংলার বিধানসভাতে 68টি এসসি কমিউনিটির, শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে, আমি একবারের জন্য শুনলাম না তাদের মুখ থেকে বলতে যে ফেক এসসি সার্টিফিকেটগুলোকে বাতিল করতে হবে। যারা এসসি নয়, যারা দলিত নয়, যারা শিডিউল কাস্ট নয়, তারা এসসি সার্টিফিকেট তুলে প্রকৃত এসসিদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। যারা ফেক এসসি তারা চাকরি করে নিচ্ছে, উচ্চশিক্ষায় সংরক্ষণে তারা সুবিধা নিয়ে নিচ্ছে, প্রকৃত এসসিরা বঞ্চিত হচ্ছে। পশ্চিমবাংলার বিধানসভায় 68 জন এসসি কমিউনিটির বিধায়ক থাকার পরেও কারো মুখ থেকে বলতে শুনলাম না। একমাত্র ভাঙড়ের বিধায়ক, সংযুক্ত মোর্চার বিধায়ক, খামচিহ্নের বিধায়কই বলেছে কথা, যেগুলো বন্ধ করতে হবে। তা লাভ কি হবে? দলিত ভাইরা যদি মনে করে এই আমার জাত ভাই যাচ্ছে, বোঝানোর জন্য বলি, মুসলমানরা যদি মনে করে আমার জাত ভাই ফিরাদ হাকিম আমার কথা বলবে, ও ঘোড়ার ডিম, ও বেশি আপনার ক্ষতি করে দেবে। আমার দলিত ভাইরা যদি মনে করে আমার দলিত যাচ্ছে, আমার অনেক কথা বলে ফেলবে। আমার 4 বছরের অভিজ্ঞতা ওই আইনসভার মধ্যে, তা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। কিচ্ছু নয়, এরা নিজেদের ব্যাংক ব্যালেন্স, নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য কখনো ফিরাদ হাকিম বড় মুসলমান সাজে, তো কখনো কেউ বড় দলিত সাজে। এর বাইরে এরা কিচ্ছু বোঝে না, নিজেদের পরিবার ছাড়া আপনাদের কথা একবারও ভাবে না। এবার আসা যাক, পশ্চিমবাংলার বিধানসভায় 18 জন আদিবাসী সম্প্রদায়, এসটি শিডিউল ট্রাইব সমাজের বিধায়ক আছে, কিন্তু বিধানসভার মধ্যে তারা একবারের জন্য বলতে শুনিনি তাদেরকে যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে আলাদা শিক্ষা বোর্ড দিতে হবে, আদিবাসীদের উন্নয়নের জন্য, আদিবাসীদের ছেলেদের মেয়েদের জন্য নতুন হোস্টেল তৈরি করতে হবে। দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার 18 জন আদিবাসীদের, মানে তারা একবারের জন্য প্রশ্ন করে না যে লাগাতার 3টে বছর কোনো এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য নতুন কেন হোস্টেল তৈরি হয়নি, বরঞ্চ যে হোস্টেলগুলো আছে বন্ধ কেন করে দিচ্ছে। এ প্রশ্নের উত্তর তারা চায়নি, এ প্রশ্ন তারা করেনি। ফেক এসটি এসসি সার্টিফিকেটের এত রমরমা কেন? দলিত আদিবাসী সমাজের বিধায়করা একথা বলেনি জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে, জঙ্গল থেকে কেন আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, দেউচা পাঁচামি দেখে কয়লা খনির নামে আদিবাসীদেরকে কেন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। 18 জন আদিবাসী বিধায়ক থাকার পরেও কারো মুখ থেকে শুনিনি। একমাত্র
একমাত্র ভাঙড়ের বীর পুরুষেরা তারা ভরসা করে স্রোতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছে। ওখানে দাঁড়িয়ে আমি ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলি, আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলি, দলিতদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলি, মুসলিমদের উপর অত্যাচারের বিরুদ্ধে আমি কথা বলি, আর কেউ বলে না। তাহলে কি শুধু দেখি সুরাত দেখে ভোট পাঠালে কিছু হবে তো নাকি? সুরাত থেকে মুখ দেখে জিতিয়ে কোনো লাভ হবে না। আমি মুসলমানকে জিতালে লাভ হবে ওই তত্ত্ব আমি বিশ্বাস করি না। আমি দলিতকে জিতালে লাভ হবে ওই তত্ত্ব আমি বিশ্বাস করি না। আমি আদিবাসীকে জিতালে আমার কথা বলবে ওই তত্ত্ব আমি বিশ্বাস করি না। আমি এতটুকুই বিশ্বাস করি, জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, যে আইনসভার মধ্যে গিয়ে মানুষের অধিকারের কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, কর্মসংস্থানের কথা বলবে, শিক্ষার কথা বলবে। আইনসভার মধ্যে গিয়ে লিলি বিস্কুট কোম্পানির যে জমিটা আছে বেসরকারিকরণের চক্রান্ত চলছে, বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে, ওটা বন্ধ করতে হবে, বিক্রি করতে দেওয়া যাবে না। ওখানে ফ্যাক্টরি তৈরি করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে, এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই ধরনের বলার লোককে আইনসভার মধ্যে পাঠাতে হবে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনি আপনার মুখ, আচ্ছা আমডাঙ্গায় যদি আমি ভর্তি হচ্ছি 5 লাখ মানুষ আছে টোটাল, 5 লাখ মানুষের বিভিন্ন সমস্যা আছে, তো 5 লাখ মানুষ যেখানে আইন তৈরি হয় গিয়ে বলতে পারবে? ঢুকতে দেবে আপনাকে? আগে বলে। সারা পশ্চিমবাংলায় তো 10.5 কোটি মানুষ আছে, 7.5 কোটি মতো ভোটার আছে। সবাই যদি বলে আইনসভার মধ্যে গিয়ে আমি একটু করে বলবো, হবে? টাইম পাওয়া যাবে না? পৌঁছাতে পারবে? সম্ভব না। সেই জন্য কি আছে? জনপ্রতিনিধি। তাহলে সারা পশ্চিমবাংলা থেকে 294 জনকে আপনি আমি নির্বাচন করে পাঠাই, তারা গিয়ে আইনসভার মধ্যে আইন তৈরি করবে বা আইনের অ্যামেন্ডমেন্ট করবে, সংশোধন করবে। কি? মানুষের স্বার্থে, মানুষের জন্য বলবে কথা। আর বিধায়কগুলো গিয়ে ওখানে যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে কি বলবে? যে আমি এই বিধানসভা থেকে এসেছি, এখানকার মানুষের এই দরকার। আচ্ছা আপনার আমডাঙ্গার মানুষ তো নাকি? হ্যাঁ, না বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসেছি কাউকে? আচ্ছা কাউকে কি বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, 500 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে? তাহলে আপনারা বলুন, আপনাদের এখানে একটা কোল্ড স্টোর আছে? কোথায় আছে? আমডাঙ্গা বিধানসভাতে আছে? আমি গল্প বলছি আমডাঙ্গা বিধানসভার কথা। আমডাঙ্গায় আছে? হ্যাঁ, আমি প্রশ্ন তো ওটাই করছি। মধ্যমগ্রাম বিধানসভাতে চাষবাসটা কম হয়, ওখানে কলকারখানা বা অন্য কাজের সাথে ওদের পেশা। আমডাঙ্গা বিধানসভার 70% ওপরে মানুষ চাষবাসের সাথে যুক্ত। তাহলে আমডাঙ্গাতে একটা কোল্ড স্টোর আছে? তাহলে আমাদের আইনসভার সদস্য আমডাঙ্গার বিধায়ককে গিয়ে কি বলা দরকার বিধানসভার মধ্যে? যে আমডাঙ্গার চাষিরা উৎপাদিত ফসলের সঠিক দাম পায় না, ফলে তারা তাদের ফসল তুলে বেশি দিন রাখতে পারে না, তাদের বিক্রি করে দিতে হয়। মধ্যিখানে দালালরা সেই সুযোগটা কাজে লাগিয়ে অল্প দামে কৃষকদের কাছ থেকে মালটা কিনে নেয়, বেশি দামে বিক্রি করে। কিন্তু স্বামীনাথন কমিশনের যে সুপারিশ অনুযায়ী কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না। যদি আমডাঙ্গাতে একটি মাল্টিপারপাস কোল্ড স্টোর থাকে, হিমঘর থাকে, তাহলে কৃষকরা দেখছে উৎপাদিত ফসলের দাম আমি পাচ্ছি না, দরকার নেই তোমাকে দাম দিতে হবে না, আমি আমার ফসল নিয়ে গিয়ে আমি কোল্ড স্টোরে রেখে দিলাম, যখন দাম পাবো আস্তে আস্তে ছাড়বো। তাহলে মধ্যিখানে কৃষকরাও যে তার আর্থিকভাবে দুর্বল হচ্ছে, তাহলে বাঁচত তো নাকি ভাই? এটা হয়েছে কি? তাহলে আমডাঙ্গার বিধায়কের কাজ কি? আইনসভার মধ্যে গিয়ে যেখানে আইন তৈরি হয় সেখানে বলিষ্ঠ কণ্ঠে বলা, আমাকে যারা ভোট দিয়ে নির্বাচন করে বিধায়ক বানানোর জন্য মাস গেলে 1,21,000 টাকা যাদের জন্য আমি পাচ্ছি, তাদের দুরবস্থা হচ্ছে, তারা উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছে না। কখনো গাজর উৎপাদিত হলেও গাজরের সঠিক দাম পাচ্ছে না, যা ফসলই উৎপাদন করি সঠিক দাম পাচ্ছে না। তাদের জন্য যাতে দাম পায়, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী যাতে দাম পায় তার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে আমডাঙ্গার কৃষকদের স্বার্থে, আমডাঙ্গার চাষিদের স্বার্থে আমডাঙ্গায় একটা মাল্টিপারপাস কোল্ড স্টোর তৈরি করতে হবে। এই দাবিটা তার করার ছিল না? দরকার ছিল তো। তা না করে বাইরে বেরিয়ে কি বলছে? নওশাদ সিদ্দিকীর সাথে কি এআই এর ছবি দিয়ে দিয়েছে। নওশাদ সিদ্দিকীর অত খারাপ সময় আসেনি, অত খারাপ সময় আসেনি। এআই এর ছবি বসিয়ে কারো কাছে জুড়ে দেবো। নওশাদ সিদ্দিকী চাইলে এখান থেকে দিল্লি পর্যন্ত যার পাশে বসতে চাইব সেই আমাকে জায়গা দিয়ে দেবে আপনাদের আশীর্বাদে দোয়াতে। কি গো, এটা ভরসা করো তো নাকি? এটা বিশ্বাস আছে তো? কিন্তু না, নওশাদ সিদ্দিকী আপনার পাড়ায় কানা খুঁড়া হাবা বুবা যা আছে সাধারণ মানুষের সাথে চায়ের দোকানে বসে আড্ডা মারবে, কিন্তু ওই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে বসে নিচে সম্মানকে ছোট করবে না। যাক, আমি আবার ফিরে আসি। এই কদিন আগে বিধানসভাতে আমি এগ্রিকালচারাল মার্কেটিং, হর্টিকালচার
এই একটা একটা বড় 4-5টা ডিপার্টমেন্ট নিয়ে একটা স্ট্যান্ডিং কমিটি আছে। আমাকে ভাঙড়ের মানুষ ভোটে পাঠিয়েছে যেতে, তাহলে আমাকে ভাঙড়ের মানুষের কথা তো ভাবতে হবে। তো ওখানে গিয়ে এভিডেন্স ছিল, একটা আলোচনা ছিল, অফিসাররা এসেছে, সচিবরা এসেছে, আমরা বিধায়করা ছিলাম, আমি ওই কমিটির একজন সদস্য। আমি প্রশ্ন করার যখন সময় আসলো, আমি প্রথম কোশ্চেন করলাম, ভাঙড়ে একটি হিমঘর হওয়ার কথা ছিল, ওটা কবে চালু হবে, মানুষ কবে, কৃষকরা কবে পরিষেবা পাবে ওখান থেকে, তার ডেটটা বলুন। এটাই হচ্ছে একজন আইনসভার সদস্য, ভাঙড়ের বিধায়ক হিসাবে যেখানে যে প্রশ্ন করার দরকার সেটা করেছি আমি। তার পরিবর্তন যদি শুধু চা খেয়ে একটুখানি খাবার টিফিন দিত, নিয়ে পালিয়ে আসতাম, তাহলে কি বিধায়ক হিসাবে আমাকে তারা পাঠিয়েছে, তারা উপকৃত হতো না অপকৃত হবে? আমাকে তারা পাঠিয়েছে তাদের দুর্দশার কথা বলার জন্য, আমি গিয়ে বললাম। দ্বিতীয় আমি একটা কথা বলেছি, আপনাদের জেনে রাখুন, ভাবতে হবে আপনাদেরকে, সিস্টেমটাকে কেন পরিবর্তন করতে হবে সেটা আপনাদের বলছি। আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিমবাংলায় 580-85টি মতো হিমঘর আছে, একটাও সরকারি হিমঘর নেই, জানেন কি বলছি, বুঝতে পেরেছেন? একটাও সরকারি হিমঘর নাই। আর আমি প্রশ্ন করেছিলাম গত কয়েকদিন আগে, ওখানে সচিব ছিল, মানে সেক্রেটারি, যিনি ডিপার্টমেন্টাল সেক্রেটারি তিনি ছিলেন, তাকে প্রশ্ন করলাম, পশ্চিমবাংলার সরকার কবে সরকারের উদ্যোগে হিমঘর তৈরি করবে, তার তারিখটা বলুন। এই তথ্য ওখানে রেকর্ড আছে। তিনি বলছেন যে সরকারে ভাবে হিমঘর হয় না। আমি তখন তাদেরকে বলেছিলাম, পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষি প্রধান রাজ্য, সরাসরি 50% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 70% মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এখানে কেন সরকারের উদ্যোগে হিমঘর হবে না? নতুন পলিসি নিয়ে আসতে হবে, কৃষকদের জন্য কৃষিকাজের পলিসি চেঞ্জ করতে হবে, এদের জন্য সরকারের উদ্যোগে আপনার হিমঘর তৈরি করতে হবে। এটা আপনি নোট করুন। এটাই তো ডিফারেন্স। আইন হয়ে এসেছে তো কি আইনকে বন্ধ করো, নতুন আইন তৈরি করতে হবে। আমি কৃষক, আমি প্রাণে বাঁচলে তো আইন। এই আইনটা কার জন্য? মানুষের জন্য তো। আইনটা কাদের জন্য? আমাদের জন্য। আমি যদি না প্রাণে বাঁচি, আইন রেখে লাভ কী হবে? পাওয়ার চেঞ্জ করো। তো এই সিস্টেম চেঞ্জ করতে হবে। তো আপনারাই সিস্টেমটা চেঞ্জ করতে পারবেন। আমি যতই গলা ফাটাই না কেন, কিচ্ছু লাভ হবে না। কটা বাজে? হ্যাঁ, ওরে বাবা, অনেক বকে ফেললাম, 6:46 বেজে গেছে। আমি আর 5-7 মিনিট টাইম নেবো, অসুবিধা আছে কারো? না না ভাই, আজকে কলকাতাতে একটা দল প্রোটেস্ট করছে। কারা জানেন? SLST, SSC, যারা স্টেট লেভেল সিলেকশন, SLST মনে পড়ছে না এখন, তো SSCর স্কুল সার্ভিস কমিশনের একটা গ্রুপ আন্দোলন করছে। কেন? আপনি অবাক হবেন, এটা পশ্চিমবাংলার একটা সরকার চলছে না সার্কাস চলছে, আপনি ধরতেই পারবেন না। দেখুন, 70 নম্বরের পরীক্ষা হয়েছে আর বলছে কাট অফ 76 লাগবে। এই কী করে হবে? 6 নম্বর কোথা থেকে জোগাড় করবে? এটা পশ্চিমবাংলায় সরকার চলছে না সার্কাস চলছে? মমতা ব্যানার্জি রিং মাস্টার, আমরা সব আর বলবো নাকি? আর বলবো? বলতে লাগবে নাকি? উনি রিং মাস্টার আমাদেরকে কি ভেবেছে বুঝতে পেরেছেন? যারা নতুন ফ্রেশার, যারা প্রথম যারা পরীক্ষায় বসছে, তাদের শুধু 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপটাই হলো, আর একটু ছুটাছুটি হলে এর থেকে বেশি ফায়দা নয়, বরঞ্চ 500 টাকাগুলোকে লুট করলে রাজ্য সরকার। তারা আজকে প্রতিবাদে বসছে। আমার লোকজন আজকে ফোন করেছিল, যোগাযোগ করছে, ওখানে একটু আমাকে ধ্যান রাখতে হবে কি হচ্ছে। মানে কোন রাজ্যে আমরা আছি? শিক্ষিত বেকার যুবক যুবতীরা মাথা ফাটিয়ে দিচ্ছে, চাকরি পাচ্ছে না, চাকরি পেলেও দুর্নীতি করছে, পুরো প্যানেল বাতিল হচ্ছে। এই সরকারি কর্মচারীরা যারা আছে, আমাদের এখানে অনেক পুলিশের বন্ধুরা আছে না, পুলিশকে তো আমরা মন্দিরের ঘন্টার মতো ব্যবহার করি। কেমন দেখবেন, যে পুজো দেয় সেও ঘন্টা বাজায়, আর যে মন্দিরে ঢুকেছে সেও। বিরোধীরাও পুলিশের তুমুল সমালোচনা করছে, আবার শাসকরাও পুলিশের তুমুল সমালোচনা করছে। বাচ্চারা যাবে কোথায়? একবার ওদের খোঁজ নিয়েছেন? বাবু কত ঘন্টা ডিউটি করছো? একবারের জন্য কি আপনারা খোঁজ নিয়েছেন সিভিক ভলেন্টিয়ারগুলোকে, যে তোমরা কতটা ডিউটি করো? এক একটা সিভিক ভলেন্টিয়ার কোনো অংশে কনস্টেবলের থেকে কম কাজ করে না, ডিউটি করে না। মাত্র 10,000 টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে। 9,000 টাকা ছিল। এত বিধানসভার মধ্যে সিভিক ভলেন্টিয়ার করেছি, বাধ্য হয়ে মাত্র 1,000 টাকা বাড়িয়েছে একা বলে। আপনারা যদি 10টা নওশাদ সিদ্দিকীকে 2026 সালে পাঠান, সে যেই সরকারে আসুক না কেন, যেই অপোজিশনে থাক না কেন, এই 10 জন কিন্তু পুরো বিধানসভাকে হিলিয়ে রাখবে, এটা ভরসা করি আমি। আপনাদের হাতে নির্ভর করছে। যাক, একবারে পুলিশকে জিজ্ঞাসা করেছেন, বাবু স্যার বলুন, বাবু বলুন, যে সবে সম্মানীয়দেরকে সম্মান দিতে হবে, যে কতক্ষণ ডিউটি করেছেন খোঁজ নিয়ে দেখুন তো। 12 ঘন্টা নয়, 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করছে। কিন্তু সরকারি কর্মচারীদের ডিউটি কতক্ষণ করবে? এই বলুন, 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? তার হয়ে বলার কেউ নেই না,
ও, পুলিশের সমালোচনা করতে খুব ভালো লাগে। তাই আপনার আমার পরিবারের ছেলেরাই কিন্তু পুলিশে চাকরি করে, আপনার আমার পরিবারের মেয়েরাই পুলিশে চাকরি করে। পুলিশ আমাদের পরিবারের মতো। তাই আমাকে আপনাকে আওয়াজ তুলতে হবে যে মমতা ব্যানার্জি, আপনি ভাঙড়ে 8টা থানা করেছেন। 8টা কেন, পাড়াতে পাড়াতে থানা করে দেন। নওশাদ ভাইজানকে আপনি জব্দ করতে পারবেন না, থানা করেছেন ভালো কথা, নওশাদ ভাইজান ওয়েলকাম করছে, কিন্তু থানা অনুযায়ী একটা থানায় যত ফোর্স দেওয়া দরকার সেই ফোর্সও দিতে হবে। আর কোনো পুলিশের লোক 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। পশ্চিমবাংলা পুলিশে এই মুহূর্তে প্রায় 2.5 লক্ষ শূন্য পদ আছে। ইমিডিয়েট আপনি 2.5 লক্ষ শূন্য পদ পূরণ করুন, তাহলে আমার পুলিশের কাজ কষ্টটা কম হবে। এরা 8 ঘন্টা ডিউটি করবে আর 2.5 লক্ষ পরিবার বাঁচবে, তাদের পরিবারের ছেলেগুলো চাকরি পাবে। ওই 2.5 লক্ষ পরিবারের জন্য আরো 5 লক্ষ পরিবার উপকৃত হবে। তাহলে প্রায় 7.5 লক্ষ পরিবার পশ্চিমবাংলায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এই আওয়াজটাও আমাদেরকে তুলতে হবে। তুলবেন তো নাকি? না, ও পুলিশ ডিউটি করছে, করুক, এইরকম করলে হবে না। জিজ্ঞাসা করবেন সাহেব কতক্ষণ ডিউটি করছেন, জিজ্ঞাসা করবেন সাহেব কতক্ষণ ডিউটি করছেন, বলবে দেখবেন হয় ক্যামেরার সামনে বলবে না, বেচারিদের সমস্যা হয়ে যাবে। তো আমাকে আপনাকে এগুলো সজাগ সতর্ক থাকতে হবে। আপনাকে আমাকে এই আওয়াজ তুলতে হবে। আপনি আমি ছাড়া কি আওয়াজ তুলবে ভাই? কি আওয়াজ তোলার আছে? ওই যে 70 নম্বরের পরীক্ষা হচ্ছে, 76 নম্বর কাট অফ। আমরা এতদিন শুনেছি যে নম্বরের পরীক্ষা হয় তার নিচে কাট অফ হয়। এই যারা যারা পরীক্ষা দিয়েছে, জুলফিকার ঠিক বলছো তো নাকি? রাকেশ কোথায় গেল? আচ্ছা, যারা আছে, যারা পরীক্ষা দিয়েছো, ভুল বলছি নাকি গো? 70 নম্বরের পরীক্ষা হলে এই ধরনের ঘটনা হয় 55, 60, 65 কাট অফ। অর্থাৎ 70-এর মধ্যে যারা 65 পাবে তারা ইন্টারভিউ ডাক পাবে। এটা কাট অফ মানে এটার মধ্যে পেলেই তারা ইন্টারভিউ পরের স্টেজে তারা যেতে পারবে। আর এই আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির আমলে সরকার নয় সার্কাস চালাচ্ছে এরা। এরা কি করছে? 70 নম্বরের পরীক্ষা হয়েছে আর বলছে যারা 76 পাবে তারা ইন্টারভিউ ডাক পাবে। ভাবতে পেরেছেন কারা পরীক্ষাগুলো দিয়েছে? আমার সমবয়সী যুবক যুবতীরা, আপনারা আমার বাড়ির ছেলেরা। তা তারা কোথায় যাবে? এই সিস্টেমটা ভুল সিস্টেম নিয়ে চলছে। সিস্টেমকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবে কারা? আপনারা হাতে সেই ক্ষমতা, ডেমোক্রেসি, গণতন্ত্র, সংবিধান সেটা আপনার হাতে দিয়েছে যে আপনারা সেটাকে চেঞ্জ করতে পারেন। তাই অনুরোধ করছি একটু চোখ কান খুলে যেতে হবে। কে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে আর কে হিজাব টেনে বলে দিচ্ছে মুসলমানদের ক্ষতি করতে দেবো না। এই দুটোর ফাঁদে আপনারা পড়বেন না। একজন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, শুনতে খুব ভালো লাগে। তো তার শুনেছি নাকি পেট্রোল পাম্প আছে, হয় শুভেন্দু বাবুর কথা বলছি। তো শুভেন্দু বাবু তার পেট্রোল পাম্পের সামনে লিখে দিক না হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানকে তেল বিক্রি নাই, লিখবে? তখন বিজনেস ভালো বোঝে। আর একজন কি বলছে? হিজাব টেনে দিয়ে কি বলছে? মুসলমানদের ক্ষতি হতে দেব না। জেলগুলোতে গিয়ে দেখুন, জেলগুলোতে গিয়ে দেখুন, পশ্চিমবাংলার জেলে প্রায় 23,000 মানুষ বন্দী আছে। তার মধ্যে খোঁজ করে দেখুন 16 থেকে 17,000 কারা আছে? হিজাব টেনে যাদেরকে বোকা বানাচ্ছে তারা আছে। বুঝতে পারছেন? এর দুজনের পাল্লায় যারা পড়বে তারা যাবে। তো আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। 2012 থেকে 2024 পশ্চিমবাংলায় কত স্কুল বন্ধ হয়েছে আপনারা জানেন? প্রাইমারি স্কুল, এটা বলে শেষ করে দেবো। কত প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে জানেন? হ্যাঁ, জানা আছে কারো? 25,000-এর অধিক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এই 25,000 প্রাইমারি স্কুলে কারা পড়ে? দলিতের ছেলেরা, আদিবাসীর ছেলেরা, মতুয়াদের ছেলেরা, নমশূদ্রের ছেলেরা, মুসলিমদের ছেলেরা, হিন্দু ভাইদের ছেলেরা, অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলেগুলো এই প্রাইমারি স্কুলগুলোতে পড়তো। আজকে 25,000 স্কুল বন্ধ করেছে। ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আমাদের? কেন ক্ষতি হয়েছে? আমাদের ছেলেদেরকে তো আমরা সরকারি বেসরকারি স্কুলে ফিস দিয়ে পড়াবার ক্ষমতা নাই। ফলে কি হচ্ছে? স্কুল ছুট হয়ে যাচ্ছে, অশিক্ষিত হয়ে যাচ্ছে। এদের বোমা বাঁধার লোক হিসাবে এরা সাপ্লাই দেবে। তাই আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া ভেবে লাভ নেই আমার। যার ধর্মীয় বিশ্বাসের জায়গায় থাকবে, মন্দিরে থাকবে, মসজিদে থাকবে, ধর্মস্থানে থাকবে, যার বিশ্বাস সে সেখানেই রাখবে। দিনের শেষে আমরা পশ্চিমবাংলার নাগরিক, আমরা শ্রেণী সংগ্রামের কথা বলি, আমরা পশ্চিমবাংলার মানুষ, দিন আনে দিন খাই। আমার ছেলেটি সরকারি স্কুলে গিয়ে কিভাবে শিক্ষা পাবে তার আওয়াজ আমাদের তুলতে হবে। অন্যথায় দেখবেন এখানে যে প্রাইমারি স্কুল আছে, এই স্কুলটি বন্ধ হয়ে গেলে জেসিপি দিয়ে স্কুলটা তুলে মমতা ব্যানার্জি তার বাড়ির সামনে নিয়ে গিয়ে বসাবে না, এখানে স্কুলই থাকবে। কিছুদিন বন্ধ হওয়ার পরে মমতা ব্যানার্জি বলবে আপনাদেরকে স্কুল যখন বন্ধ হয়েছে তাহলে এটাকে তো এরকম ফেলে রাখা লাভ নেই, কি করতে হবে? প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দেবে। তারা একটু ভালো রং চং করে দিয়ে আপনার ছেলেকে যখন অ্যাডমিশন নেবে মাসে 2,000 টাকা দাও, তারপরে আপনার ছেলে পড়তে পাবে। তখন কি হবে? আর এখন 250 টাকা দিলে আপনার ছেলে 1 বছর পড়তে পারছে। পারবেন তো মাসে 2,000 টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে? দুটো ছেলে, আমি দুটোই ধরছি, দুটো ছেলে বাচ্চা,
4,000 টাকা চলে গেল। আপনি কৃষক, মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করেন। আমি তথ্য দিয়ে বলছি আপনাদের, মাস গেলে আপনারা 8,000 টাকার নিচে ইনকাম করেন, বিলো 8,000 আপনি ইনকাম করেন। তো আপনারা কি করলেন? দুটো ছেলেকে 4,000 টাকা দিয়ে করবেন, তাহলে নিজে খাবেন কোথায়? হ্যান সঞ্চয় করে রাখবেন কোথায়? আর কি বলে ঔষধ খরচ কী করবেন? আর পুজো পার্বণে কাপড় চোপড় কিনবেন কী করে? তাহলে কী হবে? ছেলেকে পড়াতে হবে না। এটাই তো চাইছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীরা, যে আপনাকে আমাকে পড়তে দেবে না। আপনার আমার বাড়ির ছেলেরা যদি পড়াশোনা করে নেয়, তাহলে অভিষেক ব্যানার্জির হয়ে কে মারপিট করবে? তাহলে কি শুভেন্দু অধিকারীর হয়ে কে মারপিট করবে? তা ওরা ওদের লাঠিয়াল বানাবার জন্য আপনার আমার ছেলেরা যেখানে পড়তে যায়, আগের কথা ভেবে ওদের হয়ে বোমাবাজি করবে, ওদের হয়ে মারপিট করবে, ওদের হয়ে খুনোখুনি করবে, ওদের হয়ে জাহান্নামে যাবে, ওদের হয়ে কবরে যাবে, ওদের হয়ে শ্মশানে যাবে। সেই জন্য কি করছে? স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে। পশ্চিমবাংলার এই শুধু 25,000 স্কুল ফিরিয়ে নিয়ে আসা নয়, স্কুল তৈরি করতে হবে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিল 10,000 মাদ্রাসা দেবে। 10,000 মাদ্রাসা দেওয়া তো দূরের কথা, উল্টে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিচ্ছে। বুঝতে পারছেন? আমাদের আওয়াজ তুলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তা আপনি শিক্ষামন্ত্রী কাকে দায়িত্ব দিয়েছেন? আপনি ভোট দিয়ে, সে তো দায়িত্ব নিয়ে স্কুল বন্ধ করছে। আর আপনি যদি এবার নতুন শিক্ষামন্ত্রী তৈরি করেন, সে দায়িত্ব নিয়ে কি করবে? মদের দোকানগুলোকে বন্ধ করবে, পাড়ায় পাড়ায় স্কুল তৈরির ব্যবস্থা করবে। মমতা ব্যানার্জির আমলে স্কুল পাড়ায় পাড়ায় হয়নি। আচ্ছা, এখানে এত মানুষ আছে, একজন হাত তুলে বলুন তো 2011 সালের পরে আপনার বুথে একটা স্কুল হয়েছে? একজন হাত তুলে বলবেন, কেউ আছে? এত, তাহলে ভাবতে পেরেছেন? কিন্তু আমি হাত তুলতে বলবো না, তুলে লজ্জা দেবো না। পাড়ায় পাড়ায় লিগাল ইলিগাল মদের দোকান 2011, 2025 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সমাজের ভালো করছে না ধ্বংস করছে? হ্যাঁ বলেন। এই জন্যই নওশাদ সিদ্দিকীর রাগ। আইএসএফ নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলে, বাবুদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ওই জন্য রাগ দেখায়। তাই আমি শেষ করছি, একটা বিষয় বলি, শেষ করব। এখন এসআইআরের ফর্ম ফিল আপ চলছে তো, কি ফর্মটার নাম কি জানেন? গণনা ফর্ম। আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কেউ চিন্তা করবেন না। আমি অনুরোধ আপনাদের কাছে একটাই করব, যে নির্দেশিকা আছে যথাযথভাবে ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করবেন। আপনি না পারলে আমাদের যারা নেতৃত্বরা আছে, বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা আছে, তাদের সহযোগিতা নেবেন, বা যারা এই বিষয়ে একটু জানকারি আছে তাদের সহযোগিতা নেবেন। ফর্ম ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনি সিগনেচার দিতে পারেন, বাম আঙুলের বৃদ্ধাঙ্গুলের আপনি স্টাম্প বা ছাপ দিতে পারেন, দিয়ে ফর্মটা রেডি করে রাখবেন। বিএলও সাহেব আসলে তাকে 2 কপি তুলে দেবেন। 2 ফর্ম দিয়েছে, 2 কপি তুলে দিয়ে একটাতে উনি সিগনেচার, স্টাম্প আর তারিখ দিয়েবে, আপনি নিয়ে রেখে দেবেন। আপনার আর কাজ নেই, বাকি কাজ আইএসএফ খামচিহ্ন বুঝে নেবে। আপনাদেরকে আর কাউকে টেনশন নিতে হবে না। আমি বলে যাচ্ছি আপনাদের বড় ভাইজানের নাম কি গো? আর 2 মিনিট টাইম নেবো। কি নাম? খুব বেশি হলে 2 মিনিট টাইম নেবো। কি নাম? একটু জোরে বলেন, আমাকে শুনতে একটু ভালো লাগে, একটু জোরে বলেন। আপনাদের বড় ভাইজান একদিন রাত্রে আমাকে ডেকে বলে, নওশাদ শোন, তুই রেডি হ, তুই আইনজীবীর সাথে কথা বল। এই এসআইআর হচ্ছে, যদি অন্যায়ভাবে কোনো বৈধ ভোটারের নাম কাটে, সে আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার মতুয়া হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার বাউরি হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, আমার পশ্চিমবাংলার যে কোনো বৈধ নাগরিক হতে পারে। যদি একজন ভোটারের নাম অবৈধ পন্থা অবলম্বন করে বৈধ ভোটারের নাম কাটে, তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। তাহলে বলে যাচ্ছে আপনাদের, কেউ আতঙ্কিত হবেন না। বোদাইয়ের মানুষ, আমডাঙ্গার মানুষ, ঠাকুরবাড়ির মানুষ, ফুরপুরা শরীফের মানুষ, ভাঙড়ের মানুষ, যে প্রান্তে আমি যাচ্ছি সে প্রান্তে গিয়ে বলছি, আপনারা আতঙ্কিত হবেন না। 7 তারিখে খসড়া লিস্ট বার হবে। যদি সব ঠিক থাকে তো ভালো কথা। যদি মনে হয় আপনার সাথে ইনজাস্টিস হয়েছে, আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার হাতে রিসিভ কপি আছে, সেই রিসিভ কপিটা নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ না করতে পারলে আমাদের প্রতিনিধি আছে, প্রতিনিধির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার হয়ে জবাব দিতে আপনি একা যাবেন না, খামচিহ্ন আপনার হয়ে জবাব দিতে যাবে এবং আপনার হয়ে জবাবটা বুঝে নেবে। সর্বোপরি বলি, আপনার বোদাই গ্রামে অঞ্চলে ধরেন একটা বৈধ ভোটারের নাম কাটা গেছে সারা পশ্চিমবাংলার মধ্যে, এটা আপনাদের কথা দিয়ে যাচ্ছি। তার পাশে পশ্চিমবাংলার কোনো মানুষ দাঁড়াক আর নাই দাঁড়াক, খামচিহ্ন তার পাশে দাঁড়াবে। এই নওশাদ সিদ্দিকী তার পাশে দাঁড়াবে, তার হয়ে আইনি লড়াই করবে। সেটা ধর্মীয় হিন্দু হতে পারে, ধর্মীয় মুসলমান হতে পারে, খ্রিস্টান, আদিবাসী, দলিত হতে পারে, দেখার দরকার নাই। আমার পশ্চিমবাংলার বৈধ নাগরিক, বৈধ ভোটারের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে, এদিকে বিশ্বজিৎ দা আছে, তাপস দা আছে, শামসু স্যারের আছে, ঐক্যবদ্ধ হয়ে তার ভোটাধিকার বাঁচানোর লড়াইয়ে আমরা সর্বোচ্চ দিয়ে লড়ব। লোকটি বিজেপিও করতে পারে, লোকটি তৃণমূলও করতে পারে, লোকটি সিপিএম কংগ্রেস করতে পারে, লোকটি যদি আইএসএফের চরম বিরোধী হয়
তারপরও আপনাদের বলে যাচ্ছি, রাজনৈতিকভাবে তার মতাদর্শগত আলাদা থাকতেই পারে, কিন্তু তার বৈধ ভোটারকে যদি কেউ ডিলিট করতে চায়, তাকে যদি অবৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে চায়, তার পাশে আমরাই দাঁড়াবো, আমরাই তার হয়ে লড়াই করব। অসুবিধা হবে নাকি? কোনো দেখুন ভাই, কে আইএসএফের সমালোচনা করছে, অসুবিধে কোথায়? অসুবিধে কোথায়? সমালোচনা করলে কি বলেন তো, ভালো আরও উঠে আসবে। আমার প্রফেসর ক্রিটিসিজমের ওপরে পিএইচডি করেছিলেন আলিয়া ইউনিভার্সিটির। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে সমালোচনা খারাপ জিনিস নয়, তবে হ্যাঁ, সমালোচনা করতে গেলে সেই বিষয়ে জ্ঞান রাখতে হবে, সেই বিষয়ে আগে জ্ঞান অর্জন করো, তারপরে সমালোচনা করো। যদি কেউ আইএসএফের সমালোচনা করে, অসুবিধে কোথায়? কিন্তু সে আজকে বিপদে পড়েছে, তার পাশে আপনাকে দাঁড়াতে হবে। কারণ আমাদের স্লোগান কি? ক্ষমতা দখল নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য। এই সমাজের কোনো একটা ভোটার যদি আজকে আতঙ্কিত হয়ে যায়, আপনার সমালোচনা করেছে বলে তাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না। আইএসএফ আপনাদের নির্দেশনা দিচ্ছে, চেয়ারম্যান আপনাদের নির্দেশনা দিচ্ছে, তার পাশে দাঁড়ান, তার পার্টিকুলার্স নেন, তিনি যে রিসিভ করে, তার কাছে যে রিসিভ কপিটা আছে সেটা কালেক্ট করে আমাদের কাছে পাঠান, আমাদের এক্সপার্ট দিয়ে তার সমস্যাকে সমাধান করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদি এখানে সমাধান না হয়, তার একার জন্য প্রয়োজনে হলে দিল্লিগামী ফ্লাইট ধরবে, দিল্লিগামী ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে গিয়ে ওই ভোটাধিকার বাঁচানোর লড়াই করবে। মমতা ব্যানার্জির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে সেটিং করতে যাবে না। আমার পাড়ার ভাইপোর যদি কোনো কাকার যদি ভোটাধিকার কাটতে চায়, কোনো রাম কাকা হোক আর রহিম চাচা হোক, অঙ্কিত হোক আর আনোয়ার হোক, ফতেমা মা হোক আর সীতা মা হোক, কারো ভোট যদি কেউ বাতিল করার চেষ্টা করে, তার জন্য আইএসএফ দিল্লি যাবে, সুপ্রিম কোর্টে মামলা করবে, কারোর সাথে ম্যানেজ করতে দিল্লি যাবে না। মাথায় থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো।